জোরে জোরে করতালি প্রদানের মধ্যে দিয়ে তাদের বরণ করে নেব। আমাদের মধ্যে আমাদের সম্মানীয় অতিথিরা, আজকের এই সেমিনারে আমাদের মাঝখানে থিয়েটারের বহু মানুষ, পরিচিত মানুষ রয়েছেন। তাদের সবাইকে দেখে আমার ভালো লাগছে। শুধু একজনের কথা একটু আলাদা করে বলি। অবশ্যই সুকমল রয়েছে এখানে, বিশিষ্ট পরিচালক। ওখানে নরোত্তম বসে রয়েছে, বিশিষ্ট পরিচালক। ওদিকে দাদা বসে রয়েছেন, আরও অনেকেই আসবেন। একজনের কথা একটু আলাদা করে বলি, তিনি হচ্ছেন অনেক নাট্যদল, যারা এই মঞ্চটা সর্বসাধারণের ব্যবহারযোগ্য করে তুলেছেন। তার অন্যতম কর্ণধার শ্রী অরূপ রায় মহাশয়। অরূপদার সামনে বসে রয়েছেন। যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ভগবান কোনো না কোনো দরজা খুলে দেয়। গত 3 বছর ধরে নয়াবাদ তিতাস সরকারি হল পাচ্ছে না, তাই থিয়েটারকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা ছুটে এসেছি অরূপদার কাছে, এবং অরূপদা দুহাত বাড়িয়ে আমাদের কাজকে মেলে ধরার জন্যে অনবরত সাহায্য করে চলেছেন। অরূপদা, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আসি পরবর্তী বক্তার কথা শুনবো। তার আগে আমি খালি একটা কথা বলে দিতে চাই, অ্যাড করে নিতে চাই। সেটা হচ্ছে অদ্ভুত ব্যাপার, স্বাধীনতার আগে গিরিশ যুগ পর্যন্ত আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি নিয়ে তবু কাজ হতো। ক্ষীরোদপ্রসাদ বিনোদ, গিরিশচন্দ্র ঘোষ নিজে, এনারা প্রতাপাদিত্যকে নিয়ে নাটক লিখেছেন, এনারা নাটক লিখেছেন শশাঙ্ককে নিয়ে। কিন্তু অদ্ভুতভাবে স্বাধীনতার পরে বাংলা তার কৃষ্টি এবং সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করলো। আমরা জানি না রামকৃষ্ণ দেবকে, যিনি যত মত তত পথ উক্তি দিয়েছেন, বা যাকে আমরা ফলো করি, যে থিয়েটারে লোকশিক্ষা হয়, তাকে তন্ত্র সাধনায় যিনি উদ্বুদ্ধ করেছিলেন, সেই ভৈরবী মা, তিনি কোথায়, কি তার ইতিহাস আমরা জানি না। খুব দুঃখের, খুব কষ্টের, আমরা আমাদের নিজেদের ইতিহাসকে প্রিজার্ভ করিনি। নয়াবাদ তিতাসের পক্ষ থেকে আজকে আগত সব মানুষদের আমার দল নয়াবাদ তিতাসের পক্ষ থেকে অভিনন্দন। মঞ্চে উপস্থিত আছেন হৈমন্তীদি, পাপিয়াদি, নীলাঞ্জনাদি। দলের পক্ষ থেকে তাদের প্রত্যেককে আমরা আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা করতালি শুনতে চাই অতিথিদের বরণের মুহূর্তকে সাক্ষী রাখার জন্য। আমাদের এই যে মুখোশটির একটি ছোট্ট গল্প আছে। পিপুলস কেয়ার ফাউন্ডেশন এবং নয়াবাদ তিতাস কিছুদিন আগেই পুরুলিয়া গেছিল, এবং সেখানে গিয়ে একটি ওই মুখোশের গ্রামে গেছিল। সেখানে গিয়ে আবিরের মনে হয়েছে যে আমরা তো আমাদের দিদিদেরকে বরণ করবই, তাহলে কেন মুখোশটা একটা বিষয় হয়ে থাকবে না। এবারে আমি ডেকে নেব শ্রীমতী পিয়ালি রায়কে, বরণ করবেন শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়াকে। পাপিয়াদির পরিচয় দিতে হবে না, দীর্ঘকাল একজন শক্তিশালী অভিনেত্রী পাপিয়াদির গান, পাপিয়াদির পরিচালনা, পাপিয়াদির অভিনয় একটা দীর্ঘ সময় ধরে বাংলার দর্শক কখনো মঞ্চে, কখনো ক্যামেরায় আমরা দেখেছি, আমরা জানি। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে সমাজসেবিকাও বটে। আমরা পাপিয়াদিকে বরণ করে নিচ্ছেন নয়াবাদ তিতাসের সদস্যা শ্রীমতী পিয়ালি রায়, এবং তাকে সাহায্য করছেন আমাদেরই কন্যারা, এক্ষেত্রে সিমরান। ওই প্যাকেটগুলো দিয়ে বানিয়েছেন তো, যেগুলো এখানে চলে এসো দিদি, প্রত্যেকের
জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ, এই এই যে বরণের কি কি থাকবে এটার দায়িত্ব যেমন তিতাসের, তেমনি পিপলস কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সীমন্তিনীরও একটা ভীষণ ভূমিকা ছিল। ফলে এটা, এই বরণটা আমাদের একসঙ্গে, হ্যাঁ, আমরা বৃক্ষ দিয়ে পিপলস কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি সীমন্তিনী গুপ্ত মাননীয়া পাপিয়া অধিকারীকে। একটু হেল্প করো না ওনাদের এগুলো প্যাক। এবারে আমরা বরণ করবার জন্য ডেকে নেব শ্রীমতী জয়শ্রী চক্রবর্তী মহাশয়াকে, এবং তাকে সাহায্য করবার জন্য আমাদের আরেক কন্যা শ্রীদাত্রী গুপ্ত। বরণ করবেন মাননীয়া নীলাঞ্জনা রায় মহাশয়কে। নীলাঞ্জনাদি অখিল ভারতীয় সংস্কার ভারতীর সম্পাদিকা, মাতৃশক্তির সমন্বয় সংযোজিকা পশ্চিমবঙ্গ, আমাদের অভিভাবিকা, আমাদের পথ দেখান এবং সকল অনুষ্ঠানে, সেই যে কোনো কর্মে নীলাঞ্জনাদির একটা উৎসাহ আমাদের জন্য থাকে, আমাদের জন্য একটি প্রীতি থাকে। আমরা কৃতজ্ঞ নীলাঞ্জনাদির। নীলাঞ্জনাদিকে বৃক্ষ দিয়ে সীমন্তিনী গুপ্ত এবং জয়শ্রী চক্রবর্তী মহাশয়, ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি নয়াবাদ তিতাসের সদস্যা বিশাখা মুখোপাধ্যায়, পেয়ালি রায় এবং জয়শ্রী চক্রবর্তী মহাশয়কে, আমাদের কন্যাদেরও শ্রীদাত্রী, প্রতিষ্ঠা এবং সিমরান, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়। ওনাকে আমাদের নয়াবাদ তিতাসের তরফ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের গুরু, আমাদের সবার প্রিয় নাট্যকার আবির দা। এক্সকিউজ মি স্যার, আপনি একটু হিসাইডটা না, লেন্স এখানে চলছে তো একই ব্যাপার, মানে তার একটু পিছনে চলে আসছে। এবারে আমি সঞ্চালনার দায়িত্ব তুলে দেব নয়াবাদ তিতাসের গুরু, আমাদের পরিচালক, আমাদের নাট্যকার, যার সহযোগিতায় আমরা একের পর এক প্রযোজনা সম্পন্ন করতে পারি। এবং অদ্ভুতভাবে কাকতালীয়ভাবেই আজ নয়াবাদ তিতাসের জন্মদিন, সঙ্গে সঙ্গে আমাদের পরিচালক মশাইয়েরও জন্মদিন। ফলে আমরা দুজনে মিলে আমরা দুটো জন্মদিন একসঙ্গে পালন করে নয়াবাদ তিতাস। আমাদের বঙ্গে অসংখ্য বীরাঙ্গনারা ছিলেন, এখনো আছেন। মঞ্চে 3 জন বসে রয়েছেন, সামনে বসে রয়েছেন আমার অসংখ্য বীরাঙ্গনা। কিন্তু সত্যি কথা বলতে কি, বাঙালি আত্মবিস্মৃত জাতি। মাত্র 200 বছর 300 বছর আগে যে বীরাঙ্গনারা আমাদের সমাজকে তৈরি করবার জন্য, সুষ্ঠুভাবে এগিয়ে যাবার জন্য যেসব কাজ করে গেছেন, আমরা তাদের মনে রাখিনি। সাধারণ মানুষের কথা ছেড়েই দিলাম, থিয়েটারও সেরকমভাবে মনে রাখেনি। থিয়েটারের দায়বদ্ধতা তৈরি হয়নি যে সেই সমস্ত মানুষগুলোর কথা সামনে মেলে ধরি। আজ মহারাষ্ট্র অহল্যাবাই হোলকারকে নিয়ে সারা ভারতবর্ষের কাছে পৌঁছে দিয়েছেন, অথচ আমরা পারিনি আমাদের রানী ভবানীকে ভারতবর্ষের মানুষের কাছে, ছাড়ুন বাংলার আজকের জেনারেশনের কাছে পৌঁছে দিতে। আমরা পারিনি না রায়বাঘিনী ননদিনীকে মানুষের কাছে পৌঁছে দিতে। এরকম অসংখ্য, আমার কাছে প্রায় 12 থেকে 15 জনের নাম রয়েছে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছেন, যারা মুসলিম শাসকদের বিরুদ্ধে লড়েছেন স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, যারা সমাজ সংস্কারের কাজ করেছেন, জ্ঞানদানন্দিনী, সরলা দেবী চৌধুরানী, অসংখ্য অসংখ্য অসংখ্য। ইনফ্যাক্ট প্রীতিলতা ওয়াদ্দেদার ছাড়া আমরা কজন বিপ্লবীকে জানি যারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন স্বাধীনতার জন্য, জানি না। আজকের এই বিষয়ে আমি প্রথম বক্তব্য রাখতে অনুরোধ করব আমাদের সবার প্রিয়
শ্রীমতী নীলাঞ্জনা রায় মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত প্রিয় হৈমন্তীদি এবং পাপিয়াদিকে আমার আন্তরিক নমস্কার এবং অভিনন্দন। আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। এবং আজকে আমরা জানতে পারলাম যে আমাদের আবির দা আমার অত্যন্ত স্নেহের পাত্র, আমার ভাতৃসমত বটেই, তার আজকে জন্মদিন। তো সেই জন্মদিনেও তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন তার জীবন আরও সুন্দর হোক, সার্থক হোক, তিনি একটি সুন্দর কর্মময় দীর্ঘ জীবন লাভ করুন, এই আশা করি। আজকে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, যে বীরাঙ্গনারা আমাদের নাট্যমঞ্চে কতটা প্রাধান্য পেয়েছেন বা তারা কতটা স্থান পেয়েছেন, তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের পরিস্থিতিতে, আজকের সামাজিক স্থিতি, দেশকালের যা পরিস্থিতি, তাতে এই প্রসঙ্গটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই বিষয়টি আমরা বীরাঙ্গনা বলতে সাধারণভাবে বুঝি যে একজন নারী, যে নারীর মধ্যে একটি তেজদীপ্ত চরিত্র থাকবে এবং তার একটি দৃঢ় আদর্শ থাকবে, একটি সুন্দর লক্ষ্যে পৌঁছবার প্রবণতা থাকবে এবং তার যে কার্যকারিতা বা তার যে জীবনের কাজ, সেইগুলি যখন তিনি করবেন, তার যে অবদান তিনি রাখবেন, তার দ্বারা দেশ তথা সমাজের কল্যাণ হবে। এটি আমাদের বীরাঙ্গনার সম্পর্কে অবধারণা। পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা আজকে বাংলার বীরাঙ্গনা নিয়েই মূলত আলোচনা, তাই পশ্চিমবঙ্গের বীরাঙ্গনাদের কথা নিয়েই আলোচনাটি কেন্দ্রীভূত হবে। আমাদের পশ্চিমবঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বীরাঙ্গনারা রয়েছেন। যেমন আমাদের আধ্যাত্মিক জগতের বীরাঙ্গনারা রয়েছেন, মানে আধ্যাত্মিক জগতের যারা দিশারি, যেমন মা শারদা, তপস্বিনী গৌরীমা। আবার নারী জাগরণের প্রতিকৃত অনেকে আছেন। মহিষী নারী রানী রাসমণির কথা আমরা সবাই জানি। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত যে অগ্নিকন্যারা, তারা আছেন। তাদের মধ্যে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, বীণা দাস এবং বহু অখ্যাত, যাদের নাম আমরা এখনো জানি না, মানে লোকচক্ষুর অন্তরালে বা লোকের জ্ঞানের অন্তরালে থেকে গেছেন, এরকমও বহু অগ্নিকন্যা রয়েছেন। শিল্প সংস্কৃতির দিকেও বহু নারী রয়েছেন। রাসসুন্দরী দেবীর নাম আমরা স্মরণ করতে পারি, কারণ তিনি একটা সময় তার অক্ষর পরিচয় ছিল না, তারপরে তিনি পড়াশুনো শিখে প্রথম নিজে আত্মকাহিনী লিখেছিলেন, যাকে আমরা বায়োগ্রাফি বলি। প্রথম বায়োগ্রাফি লিখেছিলেন তিনি রাসসুন্দরী দেবী। তো ইনিও মহিষী, রত্নপ্রসবিনী, যারা এমন সন্তানের জন্ম দিয়েছেন যারা ভারতবর্ষের গৌরবকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছেন। তারা এক একজন মহান ব্যক্তিত্ব, যেমন ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী, শ্যামাপ্রসাদের মা যোগমায়া দেবী, বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী প্রমুখ। এরকম অনেকে আছেন। যোগ্য সহধর্মিনী, তারাও কিন্তু মহিষী। যেমন আমরা পাই রানী ভবশঙ্করীর নাম, আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন
আমি অনুরোধ করব আমাদের পরবর্তী বক্তা, বিশিষ্ট সমাজসেবিকা, আমার অত্যন্ত প্রিয় দিদি, অভিনেত্রী পাপিয়া অধিকারী মহাশয়াকে। ধন্যবাদ। আবিরের আজকে জন্মদিন, তাই আমাদের সকলের তরফ থেকে আবিরের জন্য একটা ছোট্ট সম্মান। ধন্যবাদ। সকাল থেকে প্রচুর গিফট এসছে, এটা একটা অন্যতম পাওনা। ভালো থাকবেন দিদি। আচ্ছা, এই পুরো আসরটার মধ্যে একটা বৈঠকি আমেজ আছে, তাই একটু বসে ব্যাটকে আমরা বলি, কেমন? আপত্তি নেই তো? থ্যাংক ইউ। সবাই অনেক কথা বললেন, মানে যে দুজন বক্তা, একজন অ্যাঙ্কার আর একজন বক্তা, সব বললেন। তো বীরাঙ্গনারা আসলে আমরা প্রতিদিন দেখছি, প্রতিদিন যারা ঠেলে ঠেলে রান্না করে, ঠেলে ঠেলে নিজেদেরকে ঠেলতে ঠেলতে টু পুশ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট জব, দে আর ডুইং এভরি ডে, তারা তো প্রকৃত বীরাঙ্গনা। এবং আমার দুটি কন্যা, তারা যতই কাজ করুক তাদের নিজেদের অফিসে, কেমন যেন মন খারাপ করা বসেদের মুখ, মানে এত কাজ করলাম কিছুই হলো না, দেখো কিরকম একটার পর একটা কাজ দিয়ে গেল। আমার ছোট কন্যা বেশ ছোট, সে ফিল্মের পেছনের কাজটা করে, রোজই একটা গোমড়া মুখে ঢোকে, তারপরে জিম টিম করে সে আবার ফ্রেশ হয়ে যায়। কিন্তু এই যে বীরাঙ্গনারা আমাদের এভরি ডে দে আর ফাইটিং ফর দেয়ার ওন এস্টিম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের আত্মসম্ভ্রমের জন্য যারা কাজ করে তারাই আসল বীরাঙ্গনা। আমাদের সিস্টার নিবেদিতা কোথাকার মানুষ, ভগিনী নিবেদিতা কোথাকার মানুষ, কি মার্গারেট কি নাম ছিল, তো তিনি কোথাকার মানুষ, এখানে এসে একদম অ্যাবসলিউটলি আমাদের মধ্যে হয়ে উনি বলছিলেন যারা স্পিরিচুয়াল লিডার্স, আপনারা কি ভাবেন যারা যারা গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে বা সমুদ্রের ধারে কিংবা কোনো নির্জন জায়গায় নিজেকে কনফাইন করে ঈশ্বরের প্রার্থনা করেন, বা আমরা জানি না কি করেন, তারা কিন্তু রিয়েল বীরাঙ্গনা। কারণ তাদের প্রেয়ার্স, তাদের প্রার্থনা আমাদের রোজকার বেঁচে থাকার জীবনের জন্য ভীষণ ভীষণ বড় আশীর্বাদ। শুধু আশীর্বাদ আমাদের বাবা মায়ের নয়, তারা হচ্ছে যারা রেগুলার প্রিচ করছে আমাদের জন্য, একটা পজিটিভ ভাইবস ছড়ে আসছে আমাদের জন্য। আর একটা কথা বলি, এই যে অনেক বীরাঙ্গনা আমরা টের পাই না, সেটা টের পাই না কিন্তু আমাদের নিজেদের জন্য, কারণ ইতিহাস বিকৃত হয়ে আছে। কিভাবে ইতিহাস বিকৃত হয়েছে, এমনকি মধ্যশিক্ষা পর্ষদ পুরো 80 সাল অনেক অনেক কথা বলেছে যে না, এই লাইন্সগুলো বাদ, এগুলো চলবে না, এই লাইন্সগুলো বাদ। সুতরাং আমরা আমাদের গীতায় আছে অজ্ঞানতিমিরান্ধং জ্ঞানং জয়সালকয়া চক্ষুরিন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ, অর্থাৎ সেই গুরু, সেই আমাদের প্রকৃত পথ দেখায়, যিনি শলাকার মতো আমাদের চোখে জ্ঞানের অঞ্জলি অর্থাৎ জ্ঞানের কাজল ভরে দেয়। কিন্তু সেই জ্ঞানের কাজলের বদলে যেটা হচ্ছে সেটা আমাদেরকে মিথ্যের আস্তরণ ভরে দিচ্ছে। তখন কি হয়, আমাদের চোখে ছানি পড়ে না, আমরা ভালো করে দেখতে পাই না। সেই চোখে ছানি ভরে দিয়েছে আমাদের আগের সরকার বা আগের মানুষরা, যারা আমাদের সত্য জানতে দেয়নি। রাইট ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্স তারা আমাদের সত্য জানতে দেয়নি। তারা বলেছে না না, এটা করলে আমাদের সমাজের অমঙ্গল হবে। আমি একটু কয়েকটা লাইনস আপনাদের পড়ে শোনাচ্ছি। বীরাঙ্গনাদের কথা তো বলবোই, আমি কয়েকটা লাইনস আপনাদের পড়ে শোনাচ্ছি। তো আপনারা অবাক হয়ে যাবেন, 150 বছর ধরে আমাদের ভুল বোঝানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্স আগে পরে, আমরা শাহজাহান নিয়ে, আমাদের ডিএল রায় পর্যন্ত শাহজাহানকে কি প্রচন্ড ভাবে
কি প্রচণ্ডভাবে তাকে কোন মহিমায় মহিমান্বিত করেছিল। এমনকি আমাদের রবি ঠাকুর শাহজাহান কবিতাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি প্রচণ্ড মহিমান্বিত, অথচ শাহজাহান সম্পর্কে এটা কিন্তু মুসলিম ঐতিহাসিক লিখেছেন। মুসলিম ঐতিহাসিকরা ভারতের মুসলিম যুগ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন পুস্তকে যা লিপিবদ্ধ করেছেন, এমনকি সম্রাট ও নবাব বাদশাহরা নিজেরা যা লিখেছেন আরবি বা ফার্সি ভাষায়, সেগুলোর ইংরেজি ভাষান্তর আছে। একটা ছোট্ট উদাহরণ, শাহজাহানের পিতা জাহাঙ্গীর আত্মজীবনী লিখেছিলেন। তার সেই বইতে তিনি তার ছেলে যুবরাজ খুরম, শাহজাহানের নাম ছিল খুরম, সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, আমি এই আদেশ দিলাম যে এখন থেকে সবাই তাকে শয়তান বলে ডাকবে। উপরন্তু আমার ইকবাল নামায়, অর্থাৎ উনি যেটা লিখেছিলেন আত্মজীবনী, আমার ইকবাল নামায় যেখানে যেখানে শয়তান শব্দ আসবে সেখানে সেখানে শয়তান বলতে তাকেই, অর্থাৎ খুরমকে বুঝতে হবে। এইটি ইংরেজিতে লিখেছেন আমাদের এলিয়ট এবং ডসন। টি.এস. এলিয়ট যারা এখানে ইংরেজি সাহিত্য পড়েছেন বা অন্যান্যভাবে টি.এস. এলিয়টের ফ্যান আপনারা, শুনুন, উনি বলেছেন, উনি ওটার ইংরেজি ট্রান্সলেশন করেছেন, I direct that henceforth he should be called wretch, and whenever the word wretch occurs in the Iqbalnama, it is he who is intended. এটা কোন বইয়ে লিখেছে? History of India as told by its own historians Eliot and Dawson, volume 6, page 281. আমি যে একটু ভুলভাল কথা বলছি না, আমি যে একটু আপনাদের অন্যভাবে মহিমান্বিত করতে চাইছি না, তার জন্যে একদম পেজ নাম্বার বই সব কিছু তুলে দিলাম। যারা রেকর্ড করছেন তারা দেখবেন এইগুলোই লেখা আছে। একটি উদাহরণ হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সার্কুলার নাম্বার সিলেবাস 89/1, তারিখ 28/4/89। এই সার্কুলার অনুসারে মুসলমান যুগের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কোনো কোনো পুস্তক প্রণেতা তাদের বইগুলোতে যদি একটু ঐতিহাসিক সত্য উল্লেখ করেছিলেন, সেগুলো অশুদ্ধ বলে ঘোষণা করতে বলা হয় এবং বাক্যে শুদ্ধ বলে কি লিখতে হবে তাও বলে দেওয়া হয়। ভাবুন, পলিটিশিয়ানরা ডিরেক্ট করছে, পলিটিশিয়ানসরা ডিরেক্ট করছে শিক্ষাকে যে এই কথাগুলো ছাত্রদের শিক্ষা দিল, এই কথাগুলো। সেখানে অনেক বীরাঙ্গনারা বাদ পড়ে যাচ্ছে, কারণ সেই বীরাঙ্গনার নাম যদি দেওয়া হয় তাহলে অন্য সম্প্রদায়ের মায়েরা বা বোনেরা কিন্তু সেই কোয়ালিটি অর্জন করে না, সুতরাং বাদ দিয়ে দাও। মধ্যশিক্ষা পর্ষদের সার্কুলার এইরকম যায়। ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য লিখিত ভারতবর্ষের ইতিহাস, প্রকাশক চক্রবর্তী অ্যান্ড সন্স, বইতে আছে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করে প্রায় 2 কোটি দিরহাম স্বর্ণমুদ্রা, দিরহাম মানে স্বর্ণমুদ্রা, মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছিল। সোমনাথের শিবলিঙ্গ গজনীতে নিয়ে গিয়ে সেখানকার মসজিদে তা সিঁড়ির মতো ব্যবহার করা হয়েছিল। লেখককে নির্দেশ দেওয়া হলো সোমনাথের শিবলিঙ্গ সিঁড়ির মতো ব্যবহার করেছিল, অংশটি বাদ দিতে হবে। সত্যকে কিভাবে বারবার বঞ্চিত করা হয়েছে। আবার ওই 112 পৃষ্ঠায় ছিল মধ্যযুগে অমুসলমানদের মৃত্যু অথবা ইসলাম, এই দুয়ের মধ্যে একটা বেছে নিতে হতো। নির্দেশ দেওয়া হলো সমস্ত বিষয়টা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ মধ্যযুগে অমুসলমানরা মৃত্যু অথবা ইসলাম, যারা যারা মুসলমান নয় তাদের মৃত্যু বরণ করতে হবে, নইলে ইসলামে ধর্মান্তরিত হতে হবে। সেইটা বাদ দিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে আমাদের মায়েরা যখন প্রতিবাদ করেছিল তাদেরকে কঠিনভাবে প্রতিহত করা হয়েছিল। সেই বীরাঙ্গনাদের আজকে আমরা নমস্কার জানাই। তারা কিন্তু দাঁড়িয়েছিল এর এগেনস্টে। ডক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায়ের বই ভারতের ইতিহাস, তিনি লিখলেন, প্রকাশক নর্মদা,
পাবলিশার্স। আমি সমস্ত প্রকাশনার নাম বলছি যাতে মনে না হয় যে এখানে বসে আমরা অন্যভাবে পলিটিসাইজ করছি। না, আসল সত্যটা আমাদের মায়েদের কিভাবে বঞ্চনা করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। মুসলমানরা যাতে দেখতে না পায় সেজন্য হিন্দু রমণীদের ঘরে বন্ধ রাখা হতো। পৃষ্ঠা 181 নির্দেশ দেওয়া হলো পুরোটা বাদ দিতে হবে। আমাদের বীরাঙ্গনারা মুখ খুলে বেরোতে পারবে না এই নির্দেশ ছিল, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের ছেলেরা যারা শিখছে তাদেরকে অন্য সম্প্রদায় সম্পর্কে কোনো রকম ভুল মানে সত্যি কথাটা জানানো তখনকার মানে এই তো কত আর 80s তাদেরকে না করা হয়েছিল। নলিনীভূষণ দাশগুপ্তর লেখা ইতিহাসের কাহিনী। বিখ্যাত ঐতিহাসিক টডের মতে আলাউদ্দিন চিতোর অভিযানের মূল উদ্দেশ্য ছিল রানা রতন সিং এর সুন্দরী পত্নী পদ্মিনীকে হস্তগত করা। পৃষ্ঠা 132। ইসলামী আইন অনুসারে অমুসলমানদের সামনে 3টি রাস্তা খোলা ছিল, হয় মুসলমান হও, নতুবা জিজিয়া দাও, অথবা মৃত্যু বেছে নাও। যে কোনো ইসলাম শাসিত রাজ্যে যে কোনো অমুসলমানকে এই 3টির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হতো। পৃষ্ঠা 154। প্রথম দিকের মুসলমান শাসকরা বলপূর্বক হিন্দুদের মুসলমান করে ইসলামী সাম্রাজ্য বাড়াতে খুবই তৎপর ছিল। নির্দেশ ছিল সবটা বাদ দিয়ে দিতে হবে। আমাদের বীরাঙ্গনারা, আমাদের হিন্দু বীরাঙ্গনারা কিন্তু তখন প্রচুর প্রতিবাদ করেছিল, রাস্তায় বেরিয়ে এসে ঘোমটা খুলে। সেই বীরাঙ্গনাদের কথা আমরা কি করে ভুলবো? পি মাইতির লেখা ভারতের ইতিহাস, প্রকাশক শ্রীধর প্রকাশনী। অনেকের মতে মুসলমানদের হাত থেকে রক্ষা করার জন্য হিন্দু সমাজে পর্দার প্রচলন শুরু হয়। আলাউদ্দিন রানা রতন সিং এর সুন্দরী পত্নী পদ্মিনীকে লাভ করতে মেবারের রাজধানী চিতোর আক্রমণ করে। পৃষ্ঠা 117। নির্দেশ ছিল পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। তাহলে সব বাদ দিলে কি হবে? আর কেন বাদ দেওয়া হলো সেটা আরো ইন্টারেস্টিং। ইসলাম অত্যন্ত পি.কে. বসু স্বদেশ সভ্যতা বইতে লিখেছে, ইসলাম অত্যন্ত অমানবিক ও নৃশংস উপায়ে নিজেকে ভারতের মাটিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তাই তা ভারতীয় ও ইসলামী সংস্কৃতির মিলনের প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছিল। পৃষ্ঠা 145। নির্দেশ ছিল পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। পুস্তকের নাম ভারত কথা, লেখক জি ভট্টাচার্য, প্রকাশক বুলবুল প্রকাশনা। মুসলমানরা ভারতীয়দের উপর তাদের ধর্মবিশ্বাস চাপিয়ে দিতে অকথ্য অত্যাচার ও অন্যান্য অমানবিক পন্থা গ্রহণ করত। নির্দেশ ছিল আবার পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। ইসলামের জাতিভেদের স্থান নেই। প্রকৃতপক্ষে ইসলামের অনুপ্রেরণা হিন্দুদের মধ্যে এক নবজাগরণ সূচনা করে, ফলে নিজ বর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেন। which is a terrible lie। সব মিথ্যে বলল, একদম এগুলো বাদ দিয়ে দিতে হবে। অসংখ্য উদাহরণ, অর্থাৎ 150 বছর ধরে আমাদের ইতিহাস বইগুলোতে লেখা হয়ে আসছে, ফলে পঠিত হয়ে আসছে যে আর্য নামে একটা আমাদের মধ্যে আছে না, আর্যরা এসে অনার্যদের মানে এরিয়ান্সরা এসে দ্রাবিডিয়ানসদের তাড়িয়ে দিয়েছিল। এটা একদম মিথ্যে কথা। কোনো আর্য আসেনি। আর্য একটা সংস্কৃতি, কেউ আসেনি। মুসলমানরা এসেছিল, আর তার আরো অনেক পরে ব্রিটিশরা এসেছিল, কেউ আসেনি। যেহেতু ওরা এসেছিল তাই আর্য নামের একটা ভয়ঙ্কর বিকৃত একটা ইতিহাস তৈরি হয়েছিল। বাঙালি বুদ্ধিজীবীরা আজও বা ছাত্রছাত্রীরা এই বিষয়ে ধারণা পরিবর্তন করেনি। আমরা একা একা কটা মানুষ আজকের এই 7-এর কথা বলে কি হবে? কেউ বিশ্বাস করবে? এত বছর ধরে আমাদের বলবে 150 বছরের ইতিহাস, আপনি একা কি করে আমূল পরিবর্তন করতে পারবেন? হ্যাঁ, আমূল পরিবর্তন করতে হবে, কারণ আমাদের কাছে সমস্ত উপকরণ আছে যে কি কি হয়েছে এতদিন। আরেকটা কথা, এই যে বাবর বা আলতামাস বা জাহাঙ্গীর, এরা সবসময় বলে এইটা আমার,
যেমন ওয়াকিফ প্রপার্টি, এইটা আমার, আঙুল তুলে দিলি তার প্রপার্টি হয়ে গেল। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা যত বড় বড় তাজমহল থেকে শুরু করে কুতুব মিনার থেকে শুরু করে সমস্ত বলেছিল এটা আমরা তৈরি করেছি, ওটা আমরা তৈরি করেছি। তাহলে ওদের আগে যে হিন্দু রাজারা ছিল তারা কি কুটিরে বাস করত? তাদের কিছুই ছিল না। তাদের মায়েরা কোথায় থাকতো? সেই বীরাঙ্গনারা যে রাজাদের পাশে দাঁড়িয়ে যারা এই সমস্ত সাহায্য করেছিল, অ্যান্ড দে ওয়ার ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। তাদের ম্যাথমেটিক্স, তাদের অঙ্ক শক্তি, আপনারা নিশ্চয়ই জানেন খনার অঙ্ক শক্তি এমন যে বাধ্য হতে হয়েছিল খনার জিভ কেটে দেওয়ার, সেটাও বড় অমানবিক। সেই বীরাঙ্গনাকে আমরা ভুলবো না। তাই আমি কয়েকটা ছোট ছোট ইতিহাস, কয়েকটা ছোট ছোট আপনাদের চোখ খোলার জন্য বললাম। আমি আজকে আবিরকে বললাম যে কাদের কথা বললে একটু ঠিকঠাক হয় বলো তো। তো নীলাঞ্জনাদি অনেক কজনের নাম বলে দিয়েছেন। কয়েকজনের নাম, জ্ঞানদা নন্দিনীর নাম যদি আমরা টু স্টার্ট উইথ 10 মিনিট করে, জ্ঞানদা নন্দিনীর কথা। তিনি তার স্বামী সত্যেন্দ্রনাথ ঠাকুর, উনি সেই সময় ফার্স্ট IPS অফিসার। জ্ঞানদা নন্দিনী একদম টোটাল মেয়েদের স্মার্ট করবার জন্য, মেয়েরা যাতে ওই অপ্রতিভ এরকম সবসময় ঘোমটা দিয়ে একটা হাতগুলো নিয়ে এরকম করে, সেইটা বলেছিল নো, ইউ শুড নট ডু দিস, ইউ মাস্ট বি স্মার্ট। মানে সপ্রতিভ করবার জন্যে মেয়েদের ব্লাউজ, রাজস্থানি স্টাইলের শাড়ি পরা এবং কি করে মুখটা নিচু করে চোখটা না উঠিয়ে কিন্তু দৃঢ় স্বরে কথা বলা, এই সমস্ত উনি ইনকালকেট করেছিলেন তখনকার মহিলাদের মধ্যে। অ্যান্ড শি হ্যাড বিন অ্যাবসলিউটলি, আমাদের মঞ্জুদের মতো, শি হ্যাড বিন অ্যাবসলিউটলি ডাইনামিক। তিনি ঘোড়ায় চড়ে সাহেবদের সঙ্গে সন্ধ্যেবেলা যেতেন, তিনি পার্টিতে যেতেন, তিনি কালাপানি পার হয়েছিলেন নিজের বাচ্চাদের নিয়ে, অর্থাৎ বিলেত গেছিলেন একা একা। তো এই যে বীরাঙ্গনারা আমাদেরকে এইভাবে আমাদের চোখ খুলে দিয়েছিল, সেটা একটা সাংঘাতিক। বা অবলা বসু, আমরা যদি অবলা বসুর কথা ভাবি, জগদীশচন্দ্র বসুর স্ত্রী, জগদীশচন্দ্র বসু হতেই পারতেন না যদি অবলা বসু তাকে না বলতেন যে তুমি শুধু মানুষদের জন্য নয়, গাছেদের জন্য, গাছেদের প্রাণ আছে। এবং আপনারা জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউটে যদি যান, সেখানে একটা যন্ত্র আছে, সেখানে যদি গাছের সামনে আপনি গান করেন, গাছ সুন্দর মৃদু আন্দোলিত হতে থাকে। আর যদি তাকে খড়গ নিয়ে বা খাঁড়া নিয়ে বা কোনো ছুরি নিয়ে যদি আসেন, তাহলে টিক 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 আওয়াজ হয়। যেমন আমরা চমকে যাই, তেমনি গাছেরাও চমকে যায়। প্রথম অবলা বসু বলেছিলেন যে আমি গাছকে ভালোবাসি, গাছ আমায় ভালোবাসে, গাছের প্রাণ আছে। সো দ্যাট ওয়াজ দ্য সিড। আমরা সরলা দেবী চৌধুরানী, আরো অনেকে আছে, রবীন্দ্রনাথের বড় দিদির মেয়ে, এই বলতে বলতে না অনেকটা, আমার 10 মিনিট টাইম, আমাদের প্রত্যেকের 10 মিনিট টাইম, তাই না আবিরদা? তাই তো এরকম আরো অনেকে আছেন। যিনি সরলা দেবী চৌধুরানী, উনি ঝরা পাতা রীতিকথা লিখেছিলেন এবং উনি প্রথম এই যে ওয়ার্শিপ ফর দ্য পাওয়ার, প্রতাপাদিত্য উৎসব করেছিলেন, তারপরে অস্ত্র পূজা উৎসব করেছিলেন। এই যে ওয়ার্শিপ ফর দ্য পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ আর নট অ্যালোন। এই পাওয়ারে কিন্তু একটা অদ্ভুত কনফিডেন্স আসে। আপনি দেখবেন আপনার মনের মধ্যে খুব কেউ একটু বড়া ভয় ভরে দিল, আরে তুই পারবি, তুই পারবি, তুই তো আছিস, একমাত্র তুই পারবি, দেখবেন আপনার একটা সেলফ এস্টিম সাথে সাথে বেড়ে যায়। তখনকার দিনে, অত বছর আগে সরলা দেবী চৌধুরানী করতে পেরেছিলেন। আর ওই জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মন অধি, আমরা নিশ্চয়ই জানি, শেষের যে লাইন্সগুলো ওনার লেখা এবং ওনার সুর করা। রবীন্দ্রনাথের কিন্তু অনেক কবিতা বা অনেক গান কিন্তু
ওই ইন্দিরা দেবী ঠাকুরুন বা এরা সব করেছিলেন। এরা সবাই এক একজন কিভাবে বীরাঙ্গনা সেটা আমরা এখন কল্পনাই করতে পারি না, এখনো কল্পনা করতে পারি না। আমাদের বহু মেয়েরা এখনো পর্যন্ত বড়দের সামনে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারে না, কারণ মনে করে যে ও যদি বকে, ও যদি ভাবে। তখনকার দিনে ভাবুন তো, উনি প্রথম ভারতীয় মহিলা যিনি একা একা ট্রেনে উঠতেন। এবার অন্য জায়গায় যখন যেতেন, উনি চেন্নাইয়ে শিক্ষিকার কাজে গেছিলেন, শিক্ষিকা হতে গেছিলেন একা একা। তো উনি কুলিগুলোকে দেখছেন যে সুঠাম সুন্দর চেহারা, উনি সাথে সাথে লিখে ফেললেন যে এত সুঠাম এত সুন্দর, কিন্তু আমাদের ওখানে লোকেরা কুলিরা কিরম মেয়ে পড়া। সুঠাম সুন্দর যদি তুমি হও তাহলে তোমার মধ্যে সেলফ এস্টিম আসবে, অর্থাৎ আত্মসম্ভ্রম বোধ, আত্মসম্মান বোধ, which is very important. আজকের মহিলারা, মানে আজকের নতুন নতুন বাচ্চা মেয়েরা ডায়েট করে, এটা খাও না ওটা খাও না, রোগা। তারপরে ট্রেনে উঠে লেখা থাকবে যে ফর লেডিজ অনলি, সেখানে বসে পড়বে। আমাদের মতো যখন আমাদের মতো যারা এল্ডারলি গেলে কিন্তু সিট ছাড়ে না, মোস্টলি সিট ছাড়ে না, একদম সিট ছাড়ে না। তা এরা কারা? এদের কি শিক্ষা দীক্ষা হচ্ছে? এদের এই তো চোখে তো আস্তরণ পড়ে গেছে, কারণ ভুল ইতিহাস ভুল লিটারেচার পড়ানো হয়েছে। এরকম আরো অনেক আছেন, রানী ভবানী বা এদের নিয়ে আমি 23 বছর যাত্রা করেছি, তো আমি নিজেও অভিনয় করেছি। ওই যাত্রাতে সত্যি এদেরকে দেখানো হয়, রাধাকে যেমন দেখানো হয় রানী ভবানীকেও দেখানো হয়। রাধার মতো বড় বীরাঙ্গনা কিন্তু নেই। বীরাঙ্গনার কাজ কি? শক্তি, সাহস। একটা ছোট্ট গল্প বলি। রুক্মিণী একবার গরম দুধ শ্রীকৃষ্ণকে দিতে গেছিলেন, তো শ্রীকৃষ্ণ বুঝতে পারেনি ওটা দুধটা খুব গরম, তাই ওটা খেয়ে নিয়েছে, দুধটা খেয়ে নিয়েছে। তো দুধটা খাওয়াতে উফ করে উঠেছে শ্রীকৃষ্ণ, বলে কি হলো কি হলো? বলে আর বলো না, আমাদের মধ্যে অগ্নিমিত্রা এসেছেন, আমার খুব ফেভারিট বন্ধু, আর প্রচুর কথা বলছেন এখন, মোটিভেটিং। ও আরেক বীরাঙ্গনা, ওর কথা শুনলে মোটিভেটেড লাগে। তো আমি শ্রী রাধিকার কথা বলছি। তো এইবার কৃষ্ণ বলল উফ, তখন রুক্মিণী বলল কি হলো তোমার? বলে কাল রাধিকার কাছে যাও, জানবে আমার কি হলো। তো পরের দিন রাধিকার কাছে গেছে, দেখে ঘুমটা, রাধিকা কখনো ঘুমটা টুমটা দেয় না, ও ওড়নাটা এরকম ঘুমটা দিয়ে রয়েছে। বলে তোমার কি হয়েছে? বলে কি হয়েছে জানো না, তুমি ওকে গরম দুধ দিলে, আর এই দেখো ঘুমটাটা খুলে বলছে ওর মুখে ফোসকা। বীরাঙ্গনাদের আরেকটা কাজ হচ্ছে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা, দেশের জন্য হোক, বান্ধবের জন্য হোক, যার জন্যই হোক, প্রেমের জন্য হোক, সেই আসল বীরাঙ্গনা। তার জন্য নীলাঞ্জনা দিয়ে এতক্ষণ প্রীতিলতা ওয়েদারের কথা বলেছে, মাতঙ্গিনী হাজরার কথা বলেছে, আরো অনেকের কথা আমরা শুনেছি। প্রকৃত বীরাঙ্গনারা যদি না থাকতো তাহলে আমরা এতটা এগোতে পারতাম না। জ্ঞানদানন্দিনী আরো আছেন যারা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তখনকার দিনে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে উনি ফার্স্ট IPS অফিসার ছিলেন। তো এদের ছেলেমেয়েরাও কিন্তু আর এক বীরাঙ্গনা, কত কত সাহিত্য সৃষ্টি করেছে, অনেক সাহিত্য সৃষ্টি করেছে, নতুন রকমের বর্ণ বের করেছে। এখনো আমাদের মেয়েরা কিন্তু এরকম বর্ণ ডিসকভার করতে পারেনি ফ্রম দেয়ার ওন। বেদ যেমন কখনো লিখিত হয় না, মন্ত্র আসে, ঠিক তেমনি সেই তখনকার দিনের বীরাঙ্গনারা এইভাবে উপচ্ছায়া গোছের ওই বর্ণ বের করেছিলেন। আমি অনেক বীরাঙ্গনার কথা বললাম, আমার সামনে অনেক বীরাঙ্গনারা দাঁড়িয়ে এসে নাটক দেখবার জন্য এসেছেন। আমি আবিরকে অনেক অনেক ভালোবাসা জানাই। 13 বছর ধরে এই একটি কাণ্ড করে চলেছে। থিয়েটার আমাদের মা, এই বীরাঙ্গনাকে বোঝা যায় না। আমার অনেক গুরু, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, অজিতেশ জেঠু, জ্ঞানেশ জেঠু থেকে শুরু করে আরো অনেক, আমি যাদের যাদের সাথে অভিনয় করেছি, ভানু বন্দ্যোপাধ্যায় আমার শিক্ষক, আরো অনেক। তো
এরা একটা কথা আমাকে বলেছিলেন, জ্ঞানেশজি একটা কথা বলছে, তুমি স্টেজ আমাদের মা, স্টেজকে যদি এক ফোঁটা ঘাম দাও, স্টেজ তোমাকে সারা জীবন হাত উপর করে আশীর্বাদ দেবে। আমাকে দিয়েছেন, আমাকে দিচ্ছেন। তাই সেই বীরাঙ্গনা মঞ্চকেও আজকে আমরা অনেক অনেক প্রণাম জানাই। এবং বঙ্গ রঙ্গমঞ্চে এই বীরাঙ্গনাদের কথা কিন্তু বলা হয় না। এই বীরাঙ্গনাদের কথা বলার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যাতে করে যেমন হোলকারের কথা বলা হচ্ছে সারা দেশ জুড়ে, তেমনি আমাদের বীরাঙ্গনার কথাও কিন্তু বলতে হবে সারা দেশ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গে নয়। নমস্কার, ধন্যবাদ। আমরা পরবর্তী বক্তব্য শুনব আমাদের সকলের প্রিয়, আমার তো অত্যন্ত প্রিয় হৈমন্তীদির মুখ থেকে। নমস্কার। এখন বিষয়টা হচ্ছে যে বীরাঙ্গনারা আমাদের বাংলায় জন্ম নিয়েছেন এবং সমাজের প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে, সেটা স্বাধীনতা আন্দোলন হোক বা সামাজিক কোনো আন্দোলন হোক বা শিল্প সাহিত্যের জায়গায়, লড়াইয়ের জায়গায় হোক, যারা লড়াই করেছেন তাদেরকে নিয়ে আমাদের বাংলা রঙ্গমঞ্চ, নাটকের মঞ্চ, সে পেশাদার থিয়েটার থেকে শুরু করে এখন পর্যন্ত বা তার আগেও কি কাজ তাদের নিয়ে আমরা কতটা ভেবেছি, কতটা আলোচনা করেছি, কতটা মঞ্চস্থ করেছি এই বিষয়ে আগে আমার দুই বক্তা বলেছেন, অনেকের নাম বলেছেন। সত্যি তাদের নিয়ে কাজ হয়েছে, যদিও অল্প হলেও হয়েছে। আমি যে কটা নাম আমার মনে আছে, মনে পড়েছে, সেরকমভাবেই কতগুলো একদম যে কাজ হয়নি এ কথা বলা যাবে না, কিন্তু সত্যি এই বিষয়টা নয়াবাদ তিতাস এই সময় দাঁড়িয়ে ঠিক করেছে। তাদের সাধুবাদ জানাই যে এইটাও একটা আলোচনা হওয়ার বিষয়। আসলে আমাদের তো সেই একটা কথা বললে খুব ভালো লাগে না, অনেক সময় আবার বলতেও হয়। আমাদের যখন কি বলবো, সমাজ ব্যবস্থায় তো আমরা একটা সমাজ ব্যবস্থার মধ্যে বাস করি, তখন সেই সমাজ ব্যবস্থা আমাদের যা দেয় সেটাই আমরা সেরকমভাবে আমরা ভাবি। আমরা সময় একেবারে সমাপ্তির দিকে রয়েছি, কিন্তু মঞ্চে এমন একজন মানুষ এসছেন যার মুখ থেকে অল্প দুটো কথা না শুনে তাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমি অগ্নিমিত্রাদিকে অনুরোধ করব, প্লিজ দিদি, সময় খুব সীমিত, ছোট্ট করে বলো। শুভ সন্ধ্যা। আজকে আসলে কিছু বলতে হবে এটা ভেবে আসিনি। আমার বন্ধু আসানসোলেরই, সর্বরীকে আমি জানি আসানসোল থেকে, আসানসোলেরই মেয়ে, এবং ওর নাটক বহুদিন দেখার ইচ্ছে ছিল, কিছুতেই আর সময় হয়ে উঠছিল না। আজকে অনেক আশা নিয়ে এসেছি এবং আমি জানি আমরা সবাই খুব উদ্গ্রীব হয়ে বসে আছি ওর নাটক দেখব বলে। এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষরা, নীলাঞ্জনাদি, পাপিয়াদি, আজকে দেখা হলো হৈমন্তীদি। তিনজনেই, আমি নীলাঞ্জনাদির কথা শুনতে পাইনি, বাট পাপিয়াদি আর হৈমন্তীদি চমৎকারভাবে আজকের যে বিষয় সেটা নিয়ে কথা বলেছেন। আমার আলাদা করে কিছু বলার নেই। আজকে পশ্চিমবঙ্গে বীরাঙ্গনাদের কি অবস্থা সেটা আমি আলাদা করে আর কিছু বলতে চাই না। এবং এটা সত্যি কথাই যে প্রতিবাদ, মিছিল, মিটিং অনেক কিছুই হয়, কিন্তু আসল স্পেশালি বাংলাতে মানুষকে জাগিয়ে তুলেছে নাটক, থিয়েটার, কবিতা, গান। এটা আলাদাভাবে পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য। এবং আজকে আমার বন্ধু সর্বরী এবং তার সাথে সাথে যারা অভিনয় করেছেন, কৌশিকদা এবং অভিজিৎদা, এবং ডিরেকশন দিয়েছেন ভাই আবির, সবাইকে অনেক শুভেচ্ছা। এত সুন্দর একটি নাটক, অপান্তেও এত রেলিভেন্ট আজকের দিনে দাঁড়িয়ে।
আসুন আমরা সবাই মিলে শুভেচ্ছা দিই, এবং আমার মনে হয় আরও বেশি করে আজকে আমাদের যারা যারা আমরা নাটক ভালোবাসি, থিয়েটার ভালোবাসি, যারা আজকে এখানে এসেছি, এই যে স্পেস, এটাকে বাঁচিয়ে রাখা। কারণ কি মোবাইলেই সব কিছু, সিনেমা সব কিছু চলে এসছে এখন, কিন্তু তারপরেও এই তপন থিয়েটারের মতো জায়গাতে এসে দাদাকে ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর একটি থিয়েটার এখনো আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। আশা করব আগামী দিন আমরা একসাথে নিশ্চয়ই এই তপন থিয়েটারকে আরো সুন্দর করে তোলার জন্য একসাথে কাজ করতে পারবো। এবং আমাদের সত্যি সবার দায়িত্ব যে আরো বেশি করে সর্বরীর মতো, আবিরের মতো মানুষরা যারা থিয়েটার করছেন অনেক কষ্ট করে, কোথাও কেউ হল দেয় না, ফিনান্সিয়াল ক্রাইসিস, মানুষকে নিয়ে আসা বাড়ি থেকে তুলে, এটাও একটা বিরাট ব্যাপার আজকের দিনে। তো এই যে আর্ট, এই যে প্রতিবাদ, আমাদের সবার দায়িত্ব যে এটাকে বাঁচিয়ে রাখা, তাদের পাশে দাঁড়ানো। ভালো থাকবেন সবাই, নমস্কার। ধন্যবাদ দিদি। আমার সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বিপদের সময় তপন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যদি কখনো আমাদের হাতে ক্ষমতা আসে, যদি কখনো আমরা সেই জায়গায় পৌঁছতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই তপনকে আরো সুন্দর, আরো মানুষের কাছে যাতে পৌঁছতে পারে, তপন যেন থিয়েটারের ক্ষেত্রে একটি তীর্থস্থান হয়ে উঠতে পারে, তার ব্যবস্থা আপনাদের সবার সহযোগিতায় আমরা নিশ্চয়ই করব। এবং অবশ্যই অরুদ্দা এবং অভিজিৎ দা, যারা এই হলটিকে, প্রায় মরে গিয়েছিল এই হলটি, তাকে জীবিত করে তুলেছেন, পুনর্জীবন দিয়েছেন, তাদের পাশে দাঁড়াতে পারবো। ধন্যবাদ। আজকে প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ হলো, সেমিনার।